দেখো বস, প্রতিদিন আমি তোমাদের মাঝে এক একটা কনসেপ্ট তুলে ধরবো এবং সেই কনসেপ্ট দিয়ে তুমি কি করে অঙ্কের সমাধান করবে সেই কৌশলটাও আমি দেখিয়ে দেবো। আমি মনে করি দাদা, কনসেপ্ট তুমি যদি একবার ধরতে পারো না, তাহলে সেই কনসেপ্ট দিয়ে অঙ্কের যতই উলটপালট করে দিক না কেন তুমি খুব সহজে সমাধান করে আসবে। সেই জন্য আমি বলবো, আমার বিশেষ করে আমার ফ্রেন্ডদের আমি বলবো, আগে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। তা আজকে আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের একটা কনসেপ্ট দেখবো। এই একটা কনসেপ্ট দিয়ে যে কী ধরনের বা কী টাইপের অঙ্কগুলো তুমি সমাধান করতে পারবে সেই কৌশলটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, এখানে মাথায় রাখবে, এই তথ্যটা তুমি মাথায় রাখবে যে আসলের সাথে সুদের হার আর সময়, এই তিনটে জিনিস যখনই আমরা গুণ করব তখন সুদ বেরিয়ে যাবে। সে সরল সুদ হোক আর চক্রবৃদ্ধি সুদ হোক। কী বললাম? আসলের সাথে সুদের হার আর সময়, এই তিনটে যখনই গুণ করব তখনই সুদ বেরিয়ে আসবে। সরল সুদ বলো আর চক্রবৃদ্ধি সুদ বলো, বোঝা গেল? এই তথ্যটা কিন্তু তুমি মাথায় রাখবে। কি মাথায় রাখবে? আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ইজিক্যাল টু সুদ। এবার তোমাকে একটা কৌশল জানতে হবে, সেটা কি, যে পার্সেন্টেজ কি করে নির্ণয় করতে হয় তার একটা সহজ কৌশল তোমাকে জানতে হবে। এখানে আমি দুটো উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে বলছে যে 1200 টাকার 7% তোমাকে ধরো বার করতে বলেছে। তুমি কি করবে? যখনই বলেছে তোমাকে 1200 টাকার 7% বার করতে, তুমি সঙ্গে সঙ্গে এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে দেবে। দিলে বাকিটা এবার গুণ করে দেবে। 7 × 84 চলে আসলো 1200 টাকার 7% 84 টাকা। বললো 1000 টাকার 20% সমান কত টাকা? সঙ্গে সঙ্গে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটবে, সে তুমি এদিক থেকেও কাটতে পারো এদিক থেকেও কাটতে পারো। দুটো শূন্য কাটতে হবে, এটা হচ্ছে কথা। দুটো কেটে দিলে তাহলে এখানে থাকলো 100 আর এখানে 2, 100 আর 2 গুণ করলে 200। ব্যাস, 1000 টাকার 20% 200 টাকা। এটা বুঝতে পারলে? এটা বোঝো আর এইটা মাথায় রাখো যে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ইজিক্যাল টু সুদ। ব্যাস, অঙ্ক শেষ। সুদের অঙ্কগুলো তুমি খুব সহজেই করতে পারো। দেখো, এবার দেখো, এই যে কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝবে, কারণ আমি রিকোয়েস্ট করছি কনসেপ্ট বোঝো, তুমি কনসেপ্টটা ধরো, তাহলে পরে অঙ্ক খুব ভালো করে তুমি মুখে মুখেই সমাধান করতে পারবে। আচ্ছা, আমি এখানে মনে মনে ধরলাম যে একটা অঙ্কে দেওয়া আছে যে আসল কত, 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা আসল, সুদের হার ধরো দিয়েছে এখানে 20%, আর সময় ধরো দিল 2 বছর, বললো সুদ বার করতে। সেটা সরল সুদ বার করতে বলুক অথবা চক্রবৃদ্ধি সুদ বার করতে বলুক, তোমাকে বার করতে বলেছে। এবার দেখো, তুমি সঙ্গে সঙ্গে কি করবে? আগে সময়টাকে নাও। সময় কত? 2 বছর। 1 বছর 2 বছর সময়, বোঝা গেল? এবার তুমি তারপরে কি করবে? তুমি বার করবে যে এখানে সুদ বার করতে গেলে জানি আমরা আসলের সাথে সুদের হারটা গুণ করবে। দেখো, 1000 টাকার 20% সুদের হার মানে কি, পার্সেন্টেজে থাকে সেটা দেখবা যে 20%। এবার দেখো, 1000 টাকার 20% মানে দুটো শূন্য কাটবো, বাকিটা গুণ 100 × 2 মানে 200 টাকা। এই যে 200 টাকা বেরোলো, এটা কিন্তু 1 বছরের সরল সুদ বেরোলো 200 টাকা। 2 বছরের কথা বলছে, তাই দ্বিতীয় বছরেও সেই 200 টাকাই হবে। তাহলে দেখো, তুমি এটা করে দেখো যে আই ইজিক্যাল টু পিটিআর বাই 100, বা যে সূত্রই তুমি প্রয়োগ করো না করো সেখানে করে দেখো এই প্রশ্নটা, যে 1000 টাকার 20% সুদের হারে 2 বছরের সরল সুদ হবে 200, 200, 400 টাকা, সেখানেও বেরোবে আর কি। বুঝতে পারলে? এবার যদি আমরা চক্রবৃদ্ধি সুদে আসি, যদি বলে তোমায় চক্রবৃদ্ধি সুদ বার করতে, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, সুদের সুদ চক্রবৃদ্ধির সুদ। দেখো, প্রথম বছরে যে সরল সুদটা বেরিয়েছিল 200 টাকা, এই 200 টাকার আবার এই 200 টাকার উপরেই একই পার্সেন্টেজ হারে সুদ হবে, সেটাই হবে চক্রবৃদ্ধির সুদ। তাহলে 200 টাকার 20% তুমি সঙ্গে সঙ্গে দেখো, এগুলো কিন্তু তুমি মাথায় করবে। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, এখানে একটা আর এখানে একটা, দুটো শূন্য কাটলাম, বাকিটা গুণ, মানে 20 আর 2 গুণ করলে 20 দুগুণে 40 টাকা হয়ে গেল 200 টাকার 20%। এই যে পুরোটা, এবার আমরা যেটা পুরোটা পেলাম একটু ভালো করে লক্ষ্য করো, এই যে পুরোটা 200, 200, 400, 440 টাকা কি পেলাম বলো তো? এই 440 টাকা হলো চক্রবৃদ্ধি সুদ। মাথায় রাখবে, এই ছকটা তুমি দেখো, পুরোটা, এই ছকের পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ, আর শুধু উপরের অংশটুকু না হচ্ছে কি, এটা হচ্ছে সরল সুদ। আর বাকি যেটা পড়ে রয়েছে মাঝখানে, এই 40 টাকাটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। বিষয়টা বোঝা গেল? চলে আসি, দেখো এখানে তোমাকে বাড়িয়ে দিল সময়টা, বলল যে 3 বছর করে দিল। তাহলে তুমি কি করবে? দেখো, 3 বছর করলো, তাহলে আমাদের আর একটা লাইন করতে হবে। ঠিক একই রকম 1000 টাকার 20% বার করলে 200 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 200 টাকা, তৃতীয় বছরেও
200 টাকা। তাহলে 200, 400, 600 টাকা হচ্ছে সরল সুদ। যদি বলে যে 1000 টাকার 20% সুদের হারে 3 বছরের সরল সুদ কত, দেখবা 200, 400, 600 বেরিয়ে যাচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে কি করতে হবে, আমরা বলেছিলাম যে সুদের সুদ চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো প্রথম বছরে 200 টাকার 20% বার করলে 40 টাকা, দ্বিতীয় বছরে এটা দ্বিগুণ হবে সবসময়। কি হবে? দ্বিগুণ হবে, এটা মাথায় রাখবে। তাহলে 40 গুণ 2 মানে 80 টাকা হবে। এবার এই যে 40 টাকারও 20% তোমাকে বার করতে হবে, এগুলো মাথায় করতে পারবে। 40 টাকার 20% তুমি সঙ্গে সঙ্গে বলবে 8 টাকা। কি করে হলো এগুলো দেখো, 40 টাকার 20% তুমি সঙ্গে সঙ্গে বলবে, দুটো শূন্য কেটে গেল পার্সেন্টেজের জন্য, 4 দুগুণি 8 টাকা। তাহলে এবার পুরোটা যেটা পেলাম এটা চক্রবৃদ্ধি সুদ, তুমি মুখেই যোগ করবে। 200, 400, 600, 600, 40, 80 আর 40 হচ্ছে 120, তার মানে 720 আর 8, 728 টাকা। 728 টাকা, 1000 টাকা মানে 20% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 728 টাকা। যদি সুদের পার্থক্য বলে, এই যে সরল সুদ হচ্ছে উপরের লাইনটা, আর বাকি যা থাকবে সেটা হচ্ছে সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত। এখানে দেখতে পাচ্ছি যে 8 আর 4 12 মানে 120 আর 8 128 টাকা। কি বুঝলে? বুঝতে পারলে? যদি না বোঝো এই বিষয়টা আরেকবার বোঝো, আর একবার রিপিট করে ভিডিওটা দেখো, এই বিষয়টা বুঝতে পারলে তুমি অঙ্ক এবার দেখো কি দ্রুত তুমি অঙ্ক করতে পারো। চলো, আচ্ছা এখানে দেখো বলছে বার্ষিক 5% হারে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত। কি বলছে? 2 বছর, সঙ্গে সঙ্গে বলবে 1 বছর, 2 বছর। আর কত টাকা? 1000 টাকার কত পার্সেন্ট? 5%। 1000 টাকার 5% সঙ্গে সঙ্গে বলবে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বাদ, বাকিটা গুণ, মানে 5 10 50 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছরও 50 টাকা, 100 টাকা। এবার আমাদের আর একটা কাজ কি, যে প্রথম বছরের সুদের সুদ বার করতে হবে, কারণ আমরা জানি যে এখানে চক্রবৃদ্ধির সুদ বার করতে বলেছে। আর একটা জিনিস মাথায় রাখবে যে সুদের সুদ চক্রবৃদ্ধির সুদ, তাহলে 50 টাকার পার্সেন্টেজ কিন্তু এই একই থাকবে 5%। সঙ্গে সঙ্গে বলবে দেখো 50 টাকার 5%। এবার একটা জিনিস দেখো, পার্সেন্টেজের জন্য আমরা দুটো শূন্য কাটতে হয়, কিন্তু একটা শূন্য কাটতে পারছি আর একটা পারছি না। সেক্ষেত্রে কি করব, 5 5 25 হলো, একটা শূন্য আমরা কাটতে পারিনি বলে এককের দিক থেকে এক ঘর আগে দশমিক বসে গেল, মানে 2 টাকা 50 পয়সা। তাহলে এখানে উত্তর হবে দেখো 50 50 100, 2 টাকা 50 পয়সা হবে চক্রবৃদ্ধির সুদ। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। বোঝা গেল বিষয়টা? পরের প্রশ্নে আসি। বলছে বার্ষিক 4% হারে 10,000 টাকার কত বছরের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি? সবৃদ্ধি মূল মানে এর মধ্যে আসল আছে, আসলের সাথে চক্রবৃদ্ধি সুদও আছে। কি বললাম? আসলের সাথে চক্রবৃদ্ধি সুদও আছে, যেটা হচ্ছে সবৃদ্ধি মূল বলে। বোঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে বলছে এত টাকার, তার মানে এখানে বলছে সবৃদ্ধি মূল 10,816 টাকা। তার মানে 10,000 টাকা তো আসল, এই 816 টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। এবার আমাদের বছর বার করতে বলেছে, অপশন দেখলে তো আরও সহজে হয়ে যায়। দেখো এবার তুমি এখানে একটা জিনিস বলো, দেখো এই যে তুমি আগে এই যে 10,000 টাকা 4% তুমি যদি বার করো, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল, 4 100 মানে 400 টাকা। তাহলে 400, তুমি 400 যখনই দেখলে তাহলে তুমি মুখে মুখেই করতে হবে যে প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 400। তাহলে পরে এই 400 টাকার হয়তো 4% 16 টাকা আসছে, সেটাই আমাদের অর্থাৎ এখানে 2 বছর উত্তর হতে বাধ্য। কারণ 1.5 বছর কোনো দিন হবে না। 1.5 বছর যদি আমরা করি তাহলে এখানে 400 টাকা, 200 টাকা, 600 টাকা কখনোই 800 টাকার কাছাকাছি আসছে না। 3 বছরও কোনো দিন হবে না। 3 বছর করতে গেলে তো প্রথমেই তো 4 4 8 3 4 1200 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু নিজের ব্রেনটাকেও কাজে লাগাতে হবে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি সমাধান করার জন্য। এখানে উত্তর হলো কি 2 বছর। দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, বার্ষিক কত সুদের হারে, বার্ষিক কত সুদের হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তোমার 1025 টাকা হবে। পার্সেন্টেজটা আমাদের বার করতে বলেছে কত বছরে? 2 বছরে। 1 বছর, 2 বছরে। এবার তুমি একটা নিজের একটা কমন সেন্স দিয়ে তুমি একটা বলার চেষ্টা করো আমাকে, একটা তুমি আমায় বলো যে এই যে 1025 মানে 1000 টাকা আর 25 টাকা, 1000 টাকার 25 টাকাকে 3টে জায়গায় বসাতে হবে, 3টে জায়গায় বসাতে হবে। তাহলে এই সুদটা আসলটা কত হতে পারে? সঙ্গে সঙ্গে তুমি বলবা দাদা আমরা 500 500 করে যদি রাখি, 500 500 1000 হয়ে যাচ্ছে, আর এই 25টা এখানে হয়ে যাচ্ছে, তাই না? এবার 500-র 25 মানে কত পার্সেন্ট হচ্ছে সেটা তুমি যদি বার করো, দেখো 500 টাকার 10% মানে হচ্ছে 50 টাকা। 500 টাকার 10% যদি 50 টাকা হয়, তাহলে 500 টাকার 5% হচ্ছে 25 টাকা। তাহলে এবার আমরা দেখবো যে 10,000 টাকার 5% কি 500 টাকা হয়?
তুমি যদি দেখো পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, 5 আর 100 গুণ করলে 500, একদম ঠিক, 5% উত্তর হতে বাধ্য। কী করলাম বিষয়টা বুঝতে পারলে? এইটুকু ব্রেন কিন্তু তোমার দিমাগে কাজে লাগাতে হবে কিন্তু। দেখো চলে আসি পরের প্রশ্নটায়। বলছে কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ এত টাকা হবে। আসল আমরা থোড়ি জানি, আসল আমরা জানি না, এখানে 2 বছরের কথা বলছে। তুমি আসল ধরে নিলে দাদা 1000 টাকা। কি বললাম? আসল 1000 টাকা ধরলে 1000 টাকার 10% তুমি সঙ্গে সঙ্গে বলবে যে 1000 টাকার 10% হয় 100 টাকা। তাহলে প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 100, আবার এই প্রথম বছরে 100 টাকার 10% 10 টাকা। তাহলে 100, 200, 210 টাকা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আমরা কখন পেয়েছি? তুমি বলবে 210 টাকা চক্রবৃদ্ধি সুদ আমরা তখন পেয়েছি যখন আমরা 1000 টাকা আসল ধরেছিলাম। তাহলে এই যে 945 টাকা সুদ আমরা কখন পাবো? যখন আমরা একে কত, আর এই যেখানে দেখে নাও 900, লিখতে একটু অসুবিধা হচ্ছে, বুঝে নাও 945, তাই না? এটা গুণ হিসাবে রয়েছে। আর কাটাকাটি করলেই তুমি এখানে বার করতে পারবা। দেখো 21কে তুমি যদি 7 দিয়ে কাটো, 3 7 21, 7 দিয়ে টাকা কাটলে 7 অক্ষে 7, আর হচ্ছে থাকছে 3 7 21 থাকছে, 5 7 35 থাকে। 3 দিয়ে টাকা কাটলে হচ্ছে 3 4 12, আর 3 5 15, 45, আর এদিকে 100 গুণ করলে 4500 টাকা। বুঝতে পারলে কি করলাম বিষয়টা? না বুঝতে পারলে আবার দেখো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা দেখো 5 নম্বর প্রশ্নটা বলছে যে 2000 টাকার 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য কত? কোনো ব্যাপার না। প্রথম বছর, দ্বিতীয় বছর, 2000 টাকার 20%, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য, তুমি যেদিক থেকে খুশি কাটো, বাকিটা গুণ 20 20 গুণ করলে হয় 400 টাকা। আর 400 টাকা, 400 টাকার হচ্ছে 20% তুমি যদি বার করো, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, মানে 80 টাকা। তাহলে আমি কি বলেছিলাম বলো? যে ওপরে যেটা থাকে সেটা হচ্ছে সরল সুদ, পুরোটা চক্রবৃদ্ধি সুদ, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এই যে 80, আমাদের অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে গেল। বলছে দেখো পরের প্রশ্ন, যে কিছু টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য এত টাকা হলে আসলের পরিমাণ কত? আমরা এখানে বলতে আছি, দেখো কত বছরের কথা? 1 বছর, 2 বছর, 3 বছরের কথা বলছে। পার্থক্যটা দিয়েছে আমাদের, আসল বার করতে হবে। আমরা আসল জানি না, আমি ধরে নিলাম আসল 10,000 টাকা। কত টাকা? আসল 10,000 টাকা। এবার 10,000 টাকা তুমি 10% বার করবা, সঙ্গে সঙ্গে বলবা যে 1000 টাকা। তাহলে 1000 প্রথম বছরে, দ্বিতীয় বছরে 1000, তৃতীয় বছরেও 1000। 1000 টাকার 10% তুমি বলবে 100 টাকা, তাহলে এখানে দ্বিগুণ হবে 200 টাকা। 100 টাকার 10% 10 টাকা। এইটুকু না হচ্ছে পার্থক্য, তাই না? তাহলে এখানে আমরা দেখছি 200, 300, 300, 310 টাকা। 300, এখানে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে 310 টাকা পার্থক্য হচ্ছে কখন? যখন আমরা 10,000 টাকা আসল ধরেছিলাম, তাই না? তাহলে 1 হবে কখন? যখন এত বাই 310, আর এই তোমার হচ্ছে 155 টাকা পার্থক্য হবে কত আসল হলে, গুণ 155। তাহলে এখানে দেখো এই 0 0 একটা কেটে গেল, 31 দিয়ে তুমি যদি কাটো 5, হ্যাঁ 5 হচ্ছে, দেখো তাহলে 5 হলে পরে এখানে থাকছে 1000 গুণ 5, মানে 5000 টাকা। বুঝতে পারলে কি করে অঙ্কটা আসলো উত্তর? অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5500 আর 5000 টাকা হলে সুদের হার এবং আসল নির্ণয় করতে বলছে। খুব ভালো একটা প্রশ্ন, কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, একদমই সহজ। তুমি যদি কনসেপ্টটা ধরতে পারো না, তাহলে পরে এই অঙ্ক খুব সহজে সমাধান করতে হবে। কত বছরের কথা বলছে বস? 2 বছরের কথা বলছে। প্রথম বছর, 2 বছর। বলছে যে সরল সুদ হচ্ছে 5000 টাকা আর চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 5500 টাকা। তাহলে এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কত? তুমি বলবে দাদা 500 টাকা। 1 বছর 2 বছরের পার্থক্য বসাতে গেলে সেটা এখানে বসে তো 500 টাকার এখানে বসলো। তাহলে থাকলো তোমার হচ্ছে সরল সুদ হয় এই ওপরের টুকুনা, তাই না? তাহলে এখানে 2 জায়গা মিলিয়ে আমাদেরকে 5000 টাকা বসাতে হবে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে দাদা 2500 টাকা আর 2500 টাকা। এগুলো কিন্তু নিজের দিমাগে রাখতে হবে। এবার তোমাকে দেখো, তাহলে তুমি এখানে এবার বার করে ফেলো যে 2500 টাকার কত পার্সেন্ট হয় 500 টাকা। সঙ্গে সঙ্গে তুমি বলবে দাদা 2500 টাকার যদি 10% করি তাহলে হয় 250 টাকা। 2500 টাকার 20% করলে তাহলে হবে 500 টাকা। বিষয়টা বুঝলে না? তুমি সঙ্গে সঙ্গে তোমার দিমাগে আসবে কি
আগে 10% দিয়ে করো। 2500 টাকা 10% মানে হচ্ছে 250 টাকা। তাহলে 10% যদি 250 টাকা হয় 500 টাকা হবে কত পার্সেন্ট? 20%। তার মানে এখানে পার্সেন্ট আমরা পেয়ে গেলাম 20%। বুঝতে পারলে? তাহলে এবার তুমি বলো কত টাকার 20% হয়? 2500 টাকা। এখানে টাকাটা রয়েছে, আসলটাও আমাদের বার করতে হবে। এবার দেখো তুমি যদি এটা না বুঝতে পারো তাহলে এইভাবেও করতে পারো। তুমি ধরলে যে x টাকার 20% সমান সমান কত? 2500 টাকা। তাহলে এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটতে হয়, বা তুমি এখানে দেখো কাটতে পারছো না, তাহলে এখানে বাই 100 তুমি করতে পারো, অথবা তুমি এটা রেখে দাও, এটা ওপাশে গিয়ে ভাগ করে দাও, ভাগ হবে 20%। ঠিক আছে, 20% হলো। এবার দেখো তাহলে এই পার্সেন্টেজের জন্য কি হবে, এখানে 100 গুণ হবে আর কি, এই শূন্য কাটলো, আর 2 দিয়ে 10কে কাটলে 5, 5 25 125 হচ্ছে, আর এদিকে দুটো শূন্য, তার মানে 12,500 টাকা এটা আসল হলো। বুঝতে পারলে আমি কি করলাম? একটু হয়তো ঘিচিমিচি হয়ে যাচ্ছে বস বোঝাতে গিয়ে, কিন্তু বিষয়টা একটু বুঝে নাও। অথবা তুমি এটাকে এইভাবেও করতে পারতে, তুমি যদি ধরতে পারো তাহলে এইভাবেও করতে পারতে, যে 2500 টাকা হচ্ছে 20%-এর দাম। কত পার্সেন্টের দাম? তাহলে 100%-এর দাম কত? তাহলে 20%-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 100% চলে আসছে। তাহলে এই যে 2500 সাথে 5 গুণ করলে আমাদের 100% মানে আসলটা একদম মানে সম্পূর্ণটা চলে আসবে। তাহলে 5 25 125 আর দুটো শূন্য। বুঝতে পারলে? এটা করার তোমার কোনো যুক্তি নেই, তুমি যদি বুঝতে পারো এটাও করতে পারো, মানে অনেক রকমের কৌশল আছে। ঠিক আছে, সেটা নিজেকে ধরে নিতে হবে। চলো পরের প্রশ্নটা কি বলছে, বলছে কোনো আসলের 2% হারে হচ্ছে 2 বছরের সরল সুদ 60 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, কত বছরের কথা বলছে? 2 বছরের কথা বলা হচ্ছে বস। পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজটা হচ্ছে 2%, তাই তো? এবার বলছে যে সরল সুদ 60 টাকা হলে, সরল সুদ 60 টাকা মানে কি 30 টাকা 30 টাকা হবে, তাহলেই তো 60 টাকা সম্ভব 2 বছরে, তাই না? তাহলে 30 টাকার 2% তুমি কত এখন বলো? 30 টাকার 2% কত? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটতে হয়, আমরা একটা কাটতে পেরেছি আর একটা পারিনি, মানে 3 দুগুণী 6, আগে একটা দশমিক বসবে, পয়েন্ট 0.6 মানে 60 পয়সা আর কি। তাহলে এখানে তুমি বলো চক্রবৃদ্ধি সুদটা কত? 30 30 60, 60 টাকা 60 পয়সা, এই যে হয়ে গেল 60 টাকা 60 পয়সা, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? পরে প্রশ্নটা বলছে যে কোনো আসলের 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ যদি 2522 টাকা হয় তাহলে ওই সময়ের সরল সুদটা নির্ণয় করতে বলা হয়েছে। কোনো ব্যাপার না, দেখো কি করবে। দেখো 3 বছরের এখানে বলছে, 3 বছরের কথা বলছে, 1 বছর 2 বছর, 1 বছর 2 বছর 3 বছর। তুমি যদি মনে করো দাদা অঙ্কটা আমরা কোনো কিছু না করেই শুধু দেখেই সমাধান করবো, সেটাও সম্ভব। এখানে তুমি একটা জিনিস বলো যে 3 বছরে এটা উপরেরটা কি হয়? উপরেরটাতে সরল সুদ হয়, আর এই সরল সুদটাই আমাদেরকে বার করতে বলা হয়েছে। 3 বছরের সরল সুদটা 5% হারে। তুমি যদি অপশানগুলো একটু চোখ বোলাও, অপশানগুলোর দিকে যদি একটু তাকাও, 3 বছরে দেখো সরল সুদ কিন্তু প্রত্যেক বছর সমান সমান হয়। আমরা এই দেখে আসলাম প্রত্যেকটা অঙ্কে, যে প্রথম বছর যদি 400 টাকা হয় পরের বছরেও 400, তারপরের বছরও 400, পরের বছরেও 400, মানে সরল সুদ প্রতি বছর সেম হয়। এই যে 2200 টাকা, 2200 টাকা তুমি যদি 3টে বছরে সমান ভাগে ভাগ করতে চাও, ভাগ করতে পারবে? পারবে না। 2200 টাকাকে সমান ভাগে 3 ভাগের 3টি সমান ভাগে ভাগ করতে পারবে না। 2300 টাকাকে 3টি সমান ভাগে ভাগ করতে পারবে? কখনোই হবে না। দেখো এই যে তুমি 2400 টাকাকে 3টি সমান ভাগে ভাগ করতে পারবে? দেখো 2400 টাকা মানে কি 800 800 800, হ্যাঁ অবশ্যই বস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, আমাদের অপশান দেখে কিন্তু এটাও আমরা ধরলাম না যে এটাও হবে না, আমরা 2400কে ধরলাম। এবার দেখো তাহলে 800-র 5%, 5 এটা 40 টাকা, আর 40 মানে এখানে 80 টাকা, 40-এর 5% মানে 4 5 20, 2 টাকা। আচ্ছা দেখো তো 2522 টাকা হয় কি না? 8 8 16, 3 8 2400, মানে সরল সুদ তো আমরা 2400 ধরেছিলাম। এবার দেখো 800, 800 বলছি কেন, 80 আর 40, 120 আর 2 122, কত? 122 আসছে। চক্রবৃদ্ধির সুদ কি যে 2522 টাকা আসছে যোগ করলে? অবশ্যই আসছে। তার মানে আমরা একদম কেল্লা ফতে করে দিয়েছি, অপশন 3 এখানে সঠিক উত্তর। চলো এবার আমরা বীজগণিতের কিছু অঙ্ক দেখে নেব কিন্তু বস, ঠিক আছে?
আচ্ছা দেখো বস, এই টাইপের কোশ্চেন কিন্তু বস পরীক্ষায় আসে, সেই জন্য আমি ভাবলাম যে দেখো পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ঠিক আছে, তারপরে প্রতিদিন এই 3টে করাবো, তারপরে হচ্ছে তোমার ওই যে ম্যাথের জন্য 10টা করে শর্ট মানে শর্ট অঙ্কগুলো করিয়ে দেবো, মানে যেগুলো আর কি শর্ট ট্রিক্স টাইপের অঙ্ক, সেগুলো আমি করিয়ে দেবো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্লাসের মধ্যে তুমি পাবে, শুধু আমার সঙ্গে জুড়ে থাকো। দেখো এই কোশ্চেন তুমি কি করে খুব সহজে সমাধান করবে, কোনো রকমের কোনো সূত্র মুখস্থ করাই ছাড়া। বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কী হবে? কোনো কিচ্ছু না, যখনই এরকম বলবে এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে কোনো একটা মান দিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বার করতে বলবে, তুমি কি করবে, এখানে যে মানটা থাকবে, কি বললাম ভালো করে আমার কথাটা শুনবে কিন্তু, এখানে যে মানটা থাকবে তার স্কোয়ার করে দেবে, স্কোয়ার করে দিয়ে সেখান থেকে 2 বাদ দিয়ে দেবে, তাহলে উত্তর চলে আসবে 3 তিরিক্ষে মানে 3 স্কোয়ার 9, 9 থেকে 2 গেলে 7, আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে? যেমন আর একটা আমি বলে দিচ্ছি যদি অসুবিধা হয়, যেমন বললো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান -√3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? তুমি দেখতে পাচ্ছ এখানে মানটা কত, -√3, তাহলে এটার স্কোয়ার করবে, দেখো স্কোয়ার মানে কি গুণ, সেইটাই তুমি স্কোয়ারও করতে পারো বা -√3ও করতে পারো, একই বিষয়, ঠিক আছে। আর তার থেকে আমাদের কি করতে হবে, -2 করতে হবে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, রুটে রুটে রুট উঠে যাচ্ছে, আর যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা বসে যায়, আর এখানে বিয়োগ 2 আছে সেটা লিখলে, তাহলে 3 থেকে 2 গেলে 1, আমাদের এখানে সঠিক উত্তর অপশান 1। বুঝতে পারলে? তাহলে যদি বুঝতে পারো, দেখো এই যে একই টাইপের অঙ্ক আমি দিয়েছি, এটা সঠিক উত্তর আমাকে কিন্তু কমেন্ট করবে। আচ্ছা দেখো পরের আর একটা কোশ্চেন, বলছি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 3 হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কী হবে সেটা তোমাকে বার করতে বলেছে। যখনই এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করতে বলবে, এখানে যে মানটা থাকবে, কি বলছি ভালো করে শোনো, এখানে যে মানটা থাকবে তার স্কোয়ার করবে, কি করবে, স্কোয়ার করে সেখান থেকে 4 বাদ দেবে, আর এই পুরোটাই থাকবে রুটের মধ্যে, পুরোটাই থাকবে রুটের মধ্যে। তাহলে 3 তিরিখে কত বস, 9, 3 তিরিখে 9 থেকে 4 গেলে হয় 5, আর এই 5টা থাকবে রুটের মধ্যে, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? চলো আচ্ছা দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হয়, আমি সবগুলো 3 দিয়ে বোঝাচ্ছি, মানে 3 তো থাকবে না, অন্য কিছু থাকতে পারে, তুমি সেই মতো করবে। বলছে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে না, সেটা কিন্তু এখানে একটু কাজে লাগবে। এটা তো তুমি জানোই যে কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় ইন্টু মানে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো বস? জানোই। এবার দেখো এই মানটা কিন্তু ওরা অলরেডি দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 3 দিয়েছে, আর এই মানটা আমাদের বার করতে পারলেই আমরা এটা করে ফেলতে পারবো, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বার করার কৌশলটা আমরা এর আগের অঙ্কটাই দেখলাম। কি করতে হবে, এখানে যে মানটা থাকবে তার স্কোয়ার করে সেখান থেকে 4 বাদ দিয়ে রুট করে দেবো, তাহলে পরে হয়ে যাবে, আর এই দুটো কিন্তু গুণ সম্পর্কে রয়েছে। তাহলে 3 তিরিখে 9 থেকে 4 গেলে √5, তাই না? এই যে √5 থাকছে, গুণ 3 মানে 3√5। বুঝতে পারলে কি করে অঙ্কটা হলো? যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটা অবশ্যই করো, করে আমাকে কমেন্ট করো। দেখো 4 নম্বর পরের প্রশ্নটা কেমন আছে, ওই যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান তোমাকে এখানে বার করতে বলেছে, তুমি কি করবে তাহলে? দেখো খুব সহজ মানে আমি বলে দিচ্ছি খুব সহজে তুমি কি করে বার করবে এটা। এখানে যে মানটা রয়েছে না, এই যে এই মানটা তুমি কি করবে, এই মানটা হচ্ছে যে মানটা রয়েছে তার কিউ করে দেবে, কি করবে, কিউ করবে, কিউ করে তার সাথে গুণ করবে 3 টাইম, মানে 3 টাইম মানে কি 3 বার গুণ করবে সেই সংখ্যাটা, এখানে 3 রয়েছে তাই 3 গুণ করব, মানে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। এখানে প্রথমে মানে হচ্ছে গুণ নয়, এটা সরি বিয়োগ হবে, এখানে যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ কি বললাম, যে সংখ্যাটা এখানে থাকবে সেই সংখ্যাটার কিউ করবে 1 নম্বর কথা, করে সেটা থেকে বাদ দেবে 3 টাইম সেই সংখ্যাটা গুণ করে। এখানে দেখো তাহলে 3 তিরিক্ষে 9, 3 নং 27 হচ্ছে, 27 থেকে 3 তিরিক্ষে 9 তুমি যদি বাদ দাও, তাহলে এখানে হচ্ছে 18 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে? আচ্ছা পরের প্রশ্ন দেখো, যদি এটা অনেকের একটু খটকা মনে হলো অবশ্য, আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। যেমন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 4 হয়, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান বার করতে বললে যে মানটা থাকবে তার কিউ করবে, করে সেখান থেকে বাদ দেবে 3 টাইম সেই সংখ্যাটা, 4 আছে তাই 4। তাহলে দেখো 4-এর কিউ করলে কি হয়, 4 4 16, 4 16 64, 64 থেকে 3 4 12 যদি আমরা বাদ দিই, তাহলে এখানে হচ্ছে 52 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
এই দেখো অপশান 3 এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা কি বলছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3 হয় তাহলে x4 প্লাস ওয়ান বাই x4 এর মানটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এই অঙ্ক তুমি কি করে খুব সহজে সমাধান করবে? দেখো এর একটা সহজ উপায় কি, তুমি আমাকে একটা জিনিস বলো। আচ্ছা তুমি দেখো প্রথম যে অঙ্কটা আমি করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বার করতে বলেছিলাম না, সেইটাই তুমি এখানে 2 বার করবে, তাহলেই তো 2 গুণ 2 মানে 4 হয়ে যাচ্ছে। দেখো কি করবে, দেখো 3 আছে না, তাহলে 3-এর সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বার করতে হলে সেক্ষেত্রে আমরা করেছিলাম যে মানটা থাকবে তার স্কোয়ার করে সেখান থেকে -2, তাহলে 3 তিরিখে 9 থেকে 2 গেলে হয় 7। একবার হলো, আরও একবার এইটার সাথে সেই একই মানে কাজ করব। কি আছে দেখো, তাহলে 7-এর সাথে আবার 7-এর স্কোয়ার করে -2, 7 7টা 49 থেকে 2 বাদ দাও 47 আমাদের সঠিক উত্তর। বিষয়টা বুঝতে পারলে আমি কি করলাম? তাহলে যদি বুঝতে পারো অবশ্যই এই অঙ্কটা করো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা দেখো এবার আমি পরিমিতি থেকে আয়তক্ষেত্রের যে অঙ্কগুলো হয় যেগুলো পরীক্ষায় আসে সেই কোশ্চেনগুলো আগামী দিন আমি করিয়ে দেবো। তাই সেই জন্য আমি চাই যে তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ না, এই আয়তক্ষেত্রে এই সূত্রগুলো একটু মুখস্থ করে ফেলো। দেখো বস, মোদ্দা কথা কি, আমাদের একটা চাকরি নিতে হবে, এই হচ্ছে আমাদের মোদ্দা কথা। তাহলে যেখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে আমরা করব, যেখানে আমাদের কনসেপ্ট কাজে লাগাতে হবে আমি লাগাবো, যেখানে আমাদের ট্রিক্স দিয়ে হয়ে যাবে সেখানে আমরা ট্রিক্সটাকে খাটাবো। বুঝতে পারলে? মোদ্দা কথা চাকরিটাকে হাতিয়ে নিতে হবে। তাহলে এখানে দেখো এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করে ফেলো, যে আয়তক্ষেত্র অঙ্ক আমি আগামী দিন করাবো কিন্তু চটপট করে যেন তখন সূত্রগুলো বলতে পারো। প্রথমে এটা মাথায় রাখবে যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের কর্ণ হবে কি √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। আর আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে ড্যাশ মানে পি একক এবং কর্ণ দেওয়া আছে ডি একক, তাহলে ক্ষেত্রফল হবে p²/8 - d²/2। হ্যাঁ ঠিক আছে, বর্গ একক। এবার দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর বাইরে দিয়ে রাস্তা গেলে রাস্তাটার ক্ষেত্রফল কী হবে? 2 ইন্টু রাস্তা দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ 2 ইন্টু রাস্তা। সূত্র মাথায় রাখবে, এগুলো কিন্তু সূত্র ছাড়াও হয়, কিন্তু আমি বলছি এই কারণেই যে দেখো তুমি সূত্র ছাড়াও যদি ছবি এঁকে বা বুঝে করতে চাও না, একটু সময় লাগবে। সময়টাকে বাঁচানোর জন্য এই সূত্রটা একটু মাথায় রাখতে তোমার কোনো অসুবিধাই হবে না। দেখো কি মাথায় রাখবে, এখানে বলছে যে আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর বাইরে দিয়ে যখনই রাস্তা যাবে দুখানা রাস্তার সাথে কী করতে হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ আবার যোগ দুখানা রাস্তা। বুঝতে পারলে? এটা বাইরে। ভেতরে বললে পরে শুধু কী হবে? একই থাকবে, শুধু এখানে মাইনাস হয়ে যাবে, মানে ব্র্যাকেটের মধ্যে মানে রাস্তাটা আর কি বিয়োগ হয়ে যাবে, ব্যাস এটাই। ঠিক আছে, ভেতরে গেল, তাহলে বাইরে গেল হচ্ছে প্লাস সবগুলোই, ভেতরে গেল সবগুলো প্লাস, শুধু দুখানা রাস্তাটা মাইনাস হবে। আর তোমার হচ্ছে মাঝখান দিয়ে গেলে পরে কোনো দুইটি হবে না, রাস্তা গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ বিয়োগ রাস্তা, মানে যেভাবে তুমি মাথায় রাখতে পারো সেইভাবেই তুমি মাথায় রাখবে। বুঝতে পারলে? এই সূত্রগুলো একটু মাথায় রাখো, তাহলে পরে সময়টা তুমি খুব অল্প মানে সময়ের মধ্যে অঙ্কগুলো করে আসতে পারবা। দেখো চলো পরে দেখে নেবো। আচ্ছা বস, এবার আমরা 10টা প্রত্যেকটা দিন আমরা তো দেখলাম যে কনসেপ্ট অনুযায়ী ক্লাস করার পর আমরা 10টা করে ম্যাথের শর্ট ট্রিক্স আমরা করব। ঠিক আছে, মানে শর্টকাটে কি করে ম্যাথগুলো করতে হয়, কোন কোন টাইপের অঙ্কগুলো শর্টকাটে করা যায় সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেক দিন 10টা করে। যদি এমন কোশ্চেন দেখো যে 2 3 5 দ্বারা বা যে কোনো 3টে সংখ্যা দিয়ে শূন্য বাদে, মনে রাখবে শূন্য বাদে যে কোনো 3টে অঙ্ক দিয়ে তোমাকে বললো এই যে অঙ্কগুলো দিয়ে 3 অঙ্কের মানে সংখ্যাগুলো যে সমষ্টি সেটা কত, মানে এই যে 3টে অঙ্ক দিয়ে 3 অঙ্কের যে সব সংখ্যাগুলো যে কটা হবে তাদের সমষ্টি তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে তুমি কি করবা? শর্টকাট হচ্ছে কি, এগুলো সঙ্গে সঙ্গে তুমি যোগ করে নিবা, সঙ্গে সঙ্গে তুমি এগুলো যোগ করে নেবা। দেখো এখানে তুমি যে যোগ করো 3 2 5 আর 5 কত হচ্ছে? 10 হচ্ছে না? এবার এই 10-এর সাথে যখনই 3 অঙ্কের বলবে না 222 গুণ করে দিবা, তাহলে উত্তর চলে আসবে। 10 গুণ 222 মানে 2220। বুঝতে পারলে? যদি এখানে বলতো যে 5 7 আর এদিকে 8 থাকলো, তাহলে এখানে তাহলে কি হতো দেখো, 7 5 12 আর 8 20, তাহলে 20 গুণ 222, তাহলে এবারে সঠিক উত্তর চলে আসতো। মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যদি দেখো এরকম প্রশ্ন বলে যে 2 4 3 6 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলো সমষ্টি তোমাকে বার করতে বলেছে, সেক্ষেত্রে তুমি কি করবা? একই রকম সংখ্যাগুলো আগে যোগ করবা। দেখো 6 আর 4 10, 10 আর এদিকে 15, তাই না? 15 হচ্ছে, 15-র সাথে কত গুণ করবা? 4 অঙ্কের বললে 6600
66 গুণ করবা। 3 অঙ্কের বললে 222 গুণ করবা সংখ্যাগুলো মানে অঙ্কগুলো যোগ করে, আর 4 অঙ্কের বললে পরে সেক্ষেত্রে তুমি হচ্ছে অঙ্কগুলো যোগ করে 6666 গুণ করবা। এবার দেখো গুণেরও কিন্তু একটা কৌশল রয়েছে, ঠিক আছে? শর্টকাট মানে কি, যেটা তোমার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। 15 মানে সঙ্গে সঙ্গে তুমি কি করবা, 10 আর 5 এটা তোমার মাথায় চলে আসবে। 10 দিয়ে যে কোনো সংখ্যার গুণ মানে কি, সাথে একটা শূন্য বসিয়ে দিলে হয়ে যায়। আর 5 দিয়ে গুণ মানে সেটার অর্ধেক লিখবা, 0 3 3 3 3 এইটুকু লেখাও করা। তুমি কিন্তু আর যোগ করতে বসবা না, তুমি অপশানের পরীক্ষার সময় কি 4টে অপশান থাকবে, তখনই তোমার মাথায় চলে আসবে উত্তরটা হবে 99990, তোমাকে কিন্তু যোগ করতে হবে না, ঠিক আছে? তুমি এইটুকু বসাতেও হবে না যদি তুমি এইটুকু মানে দিমাগটাকে ভালো করে কাজে লাগাতে পারো, ঠিক আছে? চলো দেখো পরের টাইপে চলে আসি। বলছে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 এইভাবে গুণ হতে 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 60 পর্যন্ত গুণ করলে সংখ্যাগুলির গুণের শেষে কতগুলো শূন্য আসবে সেটা তোমাকে এখানে বলতে বলেছে। কোনো ব্যাপার না, তুমি এখানে কি করবে, কত পর্যন্ত, 60 পর্যন্ত এটাকে লিখে নিয়ে এই 60কে 5 দিয়ে ভাঙাবে। দেখো 5 বারং 60, তাই না? এবার মিলে গিয়ে গেল ফেলো ওসব কোনো কথা নয়, যতক্ষণ না 5-এর থেকে নিচে মানে কম সংখ্যা আসে ততক্ষণ তুমি ভাঙিয়ে যাবে। আবার 5 দিয়ে ভাঙাবে, 5 দিয়ে ভাঙালে হয় 5 দুগুণি 10, আর কিন্তু যাচ্ছে না, যাচ্ছে না, ছোট চলে এসছে 5-এর থেকে। তাহলে এই যে 60 বাদে ব্র্যাকেটের মধ্যে যে এই বরাবর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোই হবে তোমার সঠিক উত্তর, মানে সেগুলোর যোগফল আর কি। 12 আর 2 কত 14, অর্থাৎ 14টি শূন্য আসবে। বুঝতে পারলে আমি কিভাবে করলাম? মানে যদি না বুঝতে পারো দেখো আমি আবার এইটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো 10 গুণ 20 গুণ, ওখানে ছিল 1 গুণ 2 গুণ, এখানে ছিল কি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ, আর এখানে আছে 10 গুণ 20 গুণ। তুমি সঙ্গে সঙ্গে 10টা কমন নিয়ে নেবে, মানে 10টা শূন্য তো অলরেডি আসছেই, তাহলে পরে এখানে 10 কমন নিলে আবার সেই 1 গুণ 2 গুণ 3 গুণ হয়ে গেল, আবার সেই তাহলে এখানে 100 জায়গায় হয়ে গেল 10, তাই তো? এবার দেখো 10কে তুমি 5 দিয়ে ভাঙাও, 5 দুগুণি 10, কটা আসলো? দুটো আসলো, তাই না? আর তো যাচ্ছে না, দুটো এসেছে আর এদিকে 10টা আছে, তাহলে 10 আর 2 12টা শূন্য আসবে। বুঝতে পারলে কি করে হলো? চলো 3 নম্বর টাইপ দেখে নিই। এই যে এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে যে 59-এর মাথায় পাওয়ারে রয়েছে হচ্ছে 43 যোগ 2কে 58 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত। দেখো তুমি এখানে কি করবা, এই যে এই সংখ্যাটা রয়েছে না 59কে 58 দিয়ে ভাগ করো, 59কে 58 দিয়ে ভাগ করলে মানে ভাগশেষটা হয় 1, তাই না? এই 1-এর পাওয়ারে 43 মানে কি একই, 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন, তাহলে 1 যোগ এখানে 2 আছে, 2 আর 1 3, এখানে সঠিক উত্তর করে দিয়ে চলে আসবা। কি করলে ভালো করে বোঝো। দেখো 8 দিয়ে 9কে ভাগ করলে ভাগশেষ থাকে 1, 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেই একই হয়, 1 যোগ এখানে 7 আছে, মানে আবার সেই 8ই হয়ে যাচ্ছে। তাহলে এবার কিন্তু ভাগশেষ শূন্য চলে আসবে, অবশিষ্ট শূন্য চলে আসবে, কারণ এদের যোগ করে আবার 8 হয়ে গেছে, ভাগ চলে যাচ্ছে, 8কে 8 দিয়ে ভাগ, শূন্য এখানে সঠিক উত্তর হবে। বুঝতে পারলে? চলো আচ্ছা বস দেখো পরবর্তী 4 নম্বর টাইপ দেখবো যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় দেখা মাত্রই তুমি কি করবে, এখানে যে পূর্ণ অবস্থায় যে সংখ্যাগুলো আছে কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6খানা আছে, কি সংখ্যা 999, 6খানা আছে। গুণ করবা প্রথমত, করার পরে দেখো এটা গুণ করারও একটু সিস্টেম আছে, কি করে গুণ করতে দেখো 999 বা 9999 বা 99999 সাথে যে কোনো সংখ্যা গুণ করা একটা কৌশল কি, যে কোনো একটা 9-এর সাথে এই সংখ্যাটা গুণ করো, 6 নং 54, একটু ফাঁকা করে লিখবা 54টা, আর যে কটা 9 পড়ে থাকবে সে কটা 9 ভেতরে বসিয়ে দিবা, সেটাই হয়ে যাবে উত্তর। তার মানে 999 সাথে 6 গুণ করলে 5994 আসছে, বোঝা গেল? এবার দেখো এর সাথে তুমি কি যোগ করবা, নিচে তো সব একই সংখ্যা 7 রয়েছে বসালে, আর উপরেগুলো যোগ করে বসাও। দেখো 6 আর 4 10, 10 আর এদিকে 5 15, 15 আর 5 20 আর 21 হচ্ছে, 21/7 মানে 3, তার মানে এর সাথে 3 যোগ হবে, মানে উত্তরটা কি হবে 5997, মানে 5997 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? দেখো এই টাইপের কোশ্চেন চলে আসে পরীক্ষা আসে কিন্তু, যে কোনো একটা সংখ্যার পাওয়ারে কিছু দিয়ে তোমাকে বললো যে সংখ্যাগুলো কত দ্বারা বিভাজ্য। তুমি প্রথমত কি করবে, দেখো কটা সংখ্যা আছে গুনো, 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা, প্রথমটা 1 বসাবে, কি বললাম প্রথম সংখ্যাটা 1 বসাবে, তারপরে দেখবা যে মূল সংখ্যাটা কত, মূল সংখ্যা 4, পরপর সবার সাথে 4 গুণ করতে করতে যাবা আর বসাতে বসাতে যাবা, তাহলে 1-এর সাথে 4 গুণ করলে 4, সবার সাথে 4 গুণ করতে করতে যাবা আর বসাতে বসাতে যাবা, 4 4 16, 16-র সাথে আবার 4 গুণ করলে 4 16 64, 64-র সাথে আবার 4 গুণ করলে 4 64 হয় 256,
ব্যাস, এবার এগুলোকে যোগ করলে পরেই তুমি বলতে পারবা যে কত দ্বারা বিভাজ্য। দেখো যোগ করবা কি করে, 6 আর 4 10, প্রথমে এককের ঘরে অঙ্ক নিচ্ছি, 6 আর 4 10, 10 আবার এখানে 10 হচ্ছে মানে 20, আর একে 21, 21-এর 1 হাতে আমাদের 2, 5 আর 2 7, 7 আর 6 কত 13, 13 আর 1 14, দশকের অঙ্ক আর নেই, 14 4 হাতে থাকলো 1, শতকের অঙ্ক কটা আছে, একটাই আছে, তার মানে ওই 1 আর 2 আছে 3, 341 দেখবা অপশনে হয়তো এরকম থাকবে 10 11 12 13 এরকম যাই হোক হবে, তুমি দেখা মাত্রই বলবে 341 11 দ্বারা ভাগ করা যায়, 11 দ্বারা বিভাজ্য অপশন, এখানে তুলিনি অবশ্য, 11 আমাদের সঠিক উত্তর হবে। কেমন? আচ্ছা চলে আসি, হ্যাঁ এই যে একটা অঙ্ক দিয়ে দিয়েছে, এটা তুমি নিজে করবে অথবা এও করতে পারো, আমি বলে দিচ্ছি। দেখো সঙ্গে সঙ্গে কী করবা, 1 2 3 4টে, 1 2 3 4টে গ্যাপ আছে, 4টে গ্যাপ দিয়ে তুমি প্রথমটা 1 লিখবে, আর মূল সংখ্যা কত 2, তাহলে প্রত্যেকের সাথে 2 গুণ করবে, 2 অক্ষে 2, এর সাথে আবার 2 গুণ 2 দুগুণি 4, এর সাথে আবার 2 গুণ 4 দুগুণি 8 হলো, তাহলে 8 আর 4 12, 14 আর 15, 15 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে? চলো এই কোশ্চেনটা দেখো, এই টাইপের কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসে। কি করবে, আগে প্রথমে দেখবে মূল সংখ্যা কত, এখানে সংখ্যাটা কত, সংখ্যাটা 5 লিখলে সংখ্যার পাওয়ারে একটা দাগ দেবে, ভগ্নাংশ হবে আর কি, পাওয়ারে ভগ্নাংশ হবে। এবার ভগ্নাংশটা কি হবে সেটা কি করে বার করবে, যে এক একটা রুট না, এগুলো এক একটা রুট না, এগুলো এক একটা 2 মনে করবা, আর প্রত্যেকের সাথে গুণ সম্পর্ক আছে না, পরপর গুণ করতে করতে যাও। দেখো 2 অক্ষে মানে 2 দুগুণি কত 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, এবার যে গুণফলটা পেলে 32 পেলে সেটা হচ্ছে নিচেই লিখবে 32, আর তার থেকে 1 কম উপরে লিখবে, ব্যাস অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 7 নম্বর টাইপ বলছে, দেখো চিনির বাজার দাম 25% বৃদ্ধি পায়, একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পাবে কত, মানে দাম বাড়ে বাড়ুক কমে কমুক কিন্তু সে একই টাকা দেবে। তার মানে এখানে তুমি এই অঙ্ক দেখা মাত্র বলছে যে 25% বৃদ্ধি, কি 25% মানে 1/, কত 1/4, বৃদ্ধি মানে এটা যোগ হবে, আর এটা যোগ হবে। ঠিক আছে, যোগ চিহ্ন বসালে এবার সঙ্গে সঙ্গে কী করবে, আবার দাগ দেবে, ওপরে ভগ্নাংশের উপরে যা আছে সেটা মানে সেটাই রেখে দেবে, আর বৃদ্ধি হয়েছে তাই যোগ দিয়েছি, তাই এই ভগ্নাংশের লব আর হর যোগ করে নিচে বসাবে, 4 রেখে 5, 1/5% মানে কত, তুমি সঙ্গে সঙ্গে বলবে 1/5 মানে হচ্ছে তোমার 20%। তুমি যদি না বার করতে পারো তাহলে 100 গুণ করে দিবা, তাহলেই উত্তর চলে আসবে যে 20% আর কি চিনির বরাদ্দ হ্রাস পাবে। চলে আসি পরে, দেখো একই রকমের, যে চালের বাজার দাম 5% হ্রাস পাওয়া একটি পরিবার খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে কত, এখানে 5% মানে কত, 5% মানে 5/100, তুমি যদি করো 1/20, তাই না, 1/20 হচ্ছে এটা কি হ্রাস বলেছে, তাহলে মাইনাস দেব, তাহলে এই পাশে যে ভগ্নাংশটা পাবো সেটা উপরে যা আছে তাই হবে, বিয়োগ আছে তাই দুটোর বিয়োগফলটা এখানে লিখব, 20 আর 1-এর পার্থক্য মানে বিয়োগ করলে হয় 19, 1/19 মানে কত, 1/19 মানে 5 পূর্ণ তোমার হচ্ছে 5/19 হয়, যদি না পারো তাহলে এর সঙ্গে 100 গুণ করবা। দেখো 19 দিয়ে যদি 100কে ভাগ করো, 5 19 95, ওপরে থাকছে 5 আর নিচে 19 হবে। বুঝতে পারলে, এত পার্সেন্ট তোমার হচ্ছে বৃদ্ধি পাবে। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা দেখো, এখানে বর্গ করার নিয়ম আমি একটা তুলে দিয়েছি, কারণ দেখো কিছু ছোট ছোট বিষয় কিন্তু তোমাকে জানতে হবে। যদি তুমি মনে করো দাদা আমি টাইম মতো মানে সব শেষ করে আসবো, অঙ্কে কিন্তু 20টা অঙ্ক সবসময় মনে রাখবে, যে 20টা নয়, ডব্লিউবিপিতে হচ্ছে 25টা থাকে, মনে রাখবে যে 25টা অঙ্ক 25 মিনিট আমাকে করে আসতে হবে। সেই জন্য বলছি সব রকমের কনসেপ্ট তোমাকে কাজে লাগাতে হবে। দেখো যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করবা তুমি কি করে, এখানে তোমাকে কথার কথা যে 78-এর বর্গ বার করতে বলেছে, তুমি এখানে প্রথমেই করবে যে এককের ঘরে 8 আছে, 8টা 64, 4টে অক্ষর হবে, দুটো থাকলে 4টে, ঠিক আছে, দুটো থাকলে 4টে ডিজিট হবে আর কি, 64 এর 7-এর স্কোয়ার করবা, 7 7টা 49 লিখলে। এবার দেখো প্রত্যেকটা ডিজিটের গুণ করবে, দেখো 7 8 56, 56 সাথে এই 2টাও গুণ করবে, 56 ইন্টু 2 মানে 50 দুগুণি 100, 6 দুগুণি 12, 100 আর 12 112, সেটা কোথায় লিখবে, সেটা এককের ঘরের সংখ্যাটা বাদ দিয়ে 112 তোমাকে লিখতে হবে। এবার যোগ করা উত্তর চলে আসবে, তাহলে এখানে 4 8 0, এখানে 6 হবে, তাহলে 6084 আমাদের এই 78-এর বর্গ। দেখো 127-এর বর্গ যদি তোমাকে বার করতে বলে কি করবে, তাহলে এখানে দেখো 3টে আছে, তাহলে 5টা হবে, দুটো থাকলে পরে তোমার হচ্ছে 4টে হয়, 3টে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে 5টাই হয়। ঠিক আছে, 1 2 3 4 5টা হবে, তাহলে দেখো 7 7টা 49 লিখলে, আর 12 12 144, 144। এবার দেখো
এবার তুমি প্রত্যেকটা গুণ করবে, কি করবে এখানে 12 আর এদিকে 7, তাহলে 12 7 12 84 ইন্টু 2, 84 ইন্টু 2 মানে কত, 8 দুগুণে 16 মানে 80 দুগুণে তোমার হচ্ছে 160, 160 আর 4 দুগুণে 8, 168, এককের ঘর বাদ দিয়ে 168 লিখতে হবে। তাহলে এই যে এখানে 9, 8 4 12 2, এখানে 1 হবে, এখানে হচ্ছে তোমার হচ্ছে 5 হবে, এই সরি 6 হবে, হ্যাঁ, আর এখানে 1 হবে, তাহলে 16,129 আমাদের সঠিক উত্তর হলো। এই কিছু কিছু শর্ট ট্রিক্স মানে কনসেপ্টগুলো কাজে লাগাতে হবে। চলে আসি পরের টাইপটা, বলছে 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বার করতে বলেছে। কিচ্ছু না, একদম সোজা। কি করবে দেখো, এই ক্ষেত্রে তুমি এখানে যে সংখ্যাটা রয়েছে, কত রয়েছে 30, সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা লিখবে, লেখার পরে তাকে 2 দিয়ে ভাগ করবে, ব্যাস। 2 দিয়ে 30কে কাটলে হয় 15, 15 আর 31-এর গুণফল কি, দেখো 15 আর 31-এর গুণফল সহজেই করবে তুমি। 15 মানে 10 আর 5 মনে মনে ধরে নিয়েছো, তাহলে 10 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানে সেই সংখ্যা রেখে তার সংখ্যাটা শূন্য যোগ, আর 5 দিয়ে গুণ করা মানে তার অর্ধেক। দেখো 310-এর অর্ধেক মানে 300-র অর্ধেক 150, 10-এর অর্ধেক 5, 150 5 মানে 155, যোগ করলে হয় 6 4 464, বোঝা গেল। দেখো এই টাইপের অঙ্ক বললো 1 3 5 7 এইভাবে 49 পর্যন্ত পরপর অযুগ্ম সংখ্যাগুলোর যোগফল বার করতে বলেছে। অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, তাহলে এখানে তোমাকে প্রথমে এই অঙ্কে দেখতে হবে যে এই 49 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে। দেখো 49 থাকলে 1 জুড়ে নিয়ে তাকে অর্ধেক করে দিবা, তাহলে পরে বিজোড় সংখ্যা কটা আছে বেরিয়ে যাবে। 50-এর অর্ধেক 25টা আছে, ব্যাস। এর স্কোয়ারও করতে পারো বা 25-এর সঙ্গে 25 গুণ করতে পারো, 625 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো একই টাইপের অঙ্ক, শুধু এখানে বলেছে যুগ্ম সংখ্যা 2 4 6 এভাবে 100 পর্যন্ত কতগুলো যুগ্ম সংখ্যা, মানে এই যুগ্ম সংখ্যাগুলির যোগফল বার করতে বলেছে। তাহলে এখানে 100-র অর্ধেক করলেই তুমি বলবা যে 50টা যুগ্ম সংখ্যা আছে, তাহলে এর সাথে কি করবা, এর সাথে এর পরের সংখ্যাটা গুণ করবা, উত্তর চলে আসবে। দেখো 5 অক্ষে 5, 5 5 25, একটা শূন্য মানে 2550 এখানে সঠিক উত্তর। আর এই টাইপের অঙ্ক কিছু করতে হবে না, এই টাইপের অঙ্ক এক উত্তর করে দিয়ে অপশানে দেখবা 1 থাকবে, সেই 1 উত্তর করে দিয়ে চলে আসবে চোখ কান বুঝে। যখনই দেখবা যে ভগ্নাংশের ওপরে 1 1 রয়েছে, নিচেরগুলো সব গুণ হতে হতে মানে ডবল হতে হতে গিয়েছে, সেক্ষেত্রে তুমি 1 অ্যান্সার দিয়ে করে আসবে, 100% গ্যারান্টি, কেউ আটকাতে পারবে না তোমার অঙ্কটা সঠিক হওয়া থেকে। ঠিক আছে, তাহলে যাক, আজকে আমরা অঙ্কটাও মানে এইভাবে প্রত্যেকটা দিন 21টা দিন তুমি আমার সাথে থাকো, তাহলে পরে দেখবা কতটা একটু হলেও হয়তো উপকৃত হবে। যাই হোক, সবাই ভালো করে প্রিপারেশন নিও। জয় হিন্দ।